সো আমি হচ্ছে আপনাদের সব সেকশনেই লাস্ট ক্লাস পর্যন্ত প্রোটেক্টেড মোডটা কমপ্লিটলি শেষ করেছিলাম। এক্সাম্পল একটা দেখিয়েছিলাম যে ওই জায়গা থেকে কিরকম কোশ্চেন আসে। তাহলে আমি জাস্ট এই একটা টপিকই বাকি আমার পেজিং, এটা হচ্ছে আজকে পড়াবো। এই পেজ, এই ওয়ার্ডটা আমি প্রোটেক্টেড মোড পড়ানোর সময় বলেছিলাম। কারো কি মনে আছে পেজ ওয়ার্ডটা কি হিসেবে বলেছিলাম বা কখন বলেছিলাম? আচ্ছা, মনে নেই বেবি। আমি একটু বলি। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনারা যখন হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন রান করেন, তখন ভার্চুয়াল মেমরি কি করে? ভার্চুয়াল মেমরি কাজটা মনে আছে? জি স্যার, ভার্চুয়াল মেমোরি স্যার মানে জি স্যার, ও বেসিক্যালি হার্ড ডিস্কে রাখে আর মানে ম্যাপিং করে আর কি একটা ম্যাপিং করে kind of। দেয় আর কি, র্যামে না হ্যাঁ, রাইট। রেখে। মানে ধরেন হচ্ছে আমার প্রোগ্রামের একটা প্রোগ্রামের হচ্ছে ১০০০টা লাইন আছে। এখন ১০০০টা লাইন যদি আমি ধরেন র্যামে এখন রাখার জায়গা পাচ্ছি না, তাহলে ও কি করবে? আপনার একটা ম্যাপিং রেখে দিবে যে ১ নম্বর লাইনটা র্যামে আছে, র্যামের কোন পজিশনে আছে, ২ নম্বর লাইনটা কোন পজিশনে আছে, ৩ নম্বর লাইনটা কোন পজিশনে আছে, এরকম করে যে লাইনগুলো হচ্ছে আবার র্যামে রাখা যাচ্ছে না, ওগুলোকে হার্ড ডিস্কে রাখবে এবং ওইটারও একটা ম্যাপিং রেখে দিবে যে হার্ড ডিস্কের কোথায় আছে। এখন পেজ বলতে কি বোঝায়? পেজ বলতে বোঝায় যে আমার একটা অ্যাপ্লিকেশনের যেটা বললাম যে ১০০০ লাইন অফ কোড আছে, এটাকে হচ্ছে আবার ছোট ছোট টুকরায় ভাগ করা হয়। ফর এক্সাম্পল চিন্তা করতে পারেন, প্রথম ২০টা লাইন হচ্ছে একটা অংশ, তারপরে ২০টা লাইনকে আরেকটা অংশ, তারপরে ২০টা লাইনকে আরেকটা অংশ, এরকম করে রাখা হয়। এই এক একটা যে ২০টা করে লাইন আমি রাখতেছি, দ্যাট মিনস একটা বড় প্রোগ্রামকে আমি ছোট ছোট টুকরা করতেছি, প্রত্যেকটা টুকরাকে বলা হয় হচ্ছে এক একটা পেজ। আর মানে প্রত্যেকটা লাইনের ম্যাপিং না রেখে যে একটা টুকরা কোন জায়গায় রাখা হচ্ছে, ওই অংশটাকে মানে ওই যে সিস্টেমের মাধ্যমে এই জিনিসটা করা হয় ওইটাকে বলা হচ্ছে পেজিং। বুঝতে পেরেছেন? পেজ জিনিসটা, আবার যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, পেজ জিনিসটা হচ্ছে, আচ্ছা আমি একটু আমাদের হোয়াইট বোর্ডে লিখি। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনাদের হচ্ছে একটা প্রোগ্রাম লিখেছেন বা একটা অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছেন, এটা টোটাল 1000 লাইন অফ কোড আছে। এই টোটালটা হচ্ছে আমার 1000 লাইন অফ কোড। এই ১০০০ লাইনকে হচ্ছে আবার ছোট ছোট অংশে ভাগ করা হয়। ধরেন হচ্ছে এই অংশটুকু, এইটুকু হচ্ছে আমার প্রথম ২০ লাইন, এটা হচ্ছে 20 লাইন অফ কোর্স। তারপরে হচ্ছে এটা হচ্ছে আরো ২০ লাইন, এটা হচ্ছে পরের 20 লাইন অফ কোর্স। সো এরকম করে মানে আমি ১০০০ লাইন অফ কোর্সকে কি এরকম ছোট ছোট কয়েকটা অংশে ভাগ করতে পারি না, ২০ লাইন ২০ লাইন করে? জি স্যার, পারি। হ্যাঁ, এই প্রত্যেকটা অংশকে, এই এক একটা অংশকে বলা হচ্ছে পেজ। এই এক একটা অংশই হচ্ছে আমাদের এক একটা পেজ। মানে পেজ বলতে কি বোঝায়? পেজ বলতে তেমন কিছুই বোঝায় না, যে আমার একটা প্রোগ্রামকে আমি যে ছোট ছোট অংশে ভাগ করতেছি, প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা পেজ। আর মানে আমি এই ১ নম্বর লাইন যে র্যামের কোথায় আছে, ২ নম্বর লাইন কোথায় আছে, এভাবে প্রত্যেকটা লাইনের জন্য ম্যাপিং না রেখে আমি জাস্ট একটা ম্যাপিং রাখি যে এই ১ নম্বর পেজটা র্যামের কোথায় আছে, তারপরে ২ নম্বর পেজটা র্যামের কোথায় আছে, তারপরে ৩ নম্বর পেজটা র্যামের কোথায় আছে। এই ইনফরমেশনটা রাখা হয়। এখন ১ নম্বর পেজটা যদি জানি এটা র্যামের অমুক পজিশনে আছে, তাহলে আমি বলতে পারব না যে ১ নম্বর লাইনটা আবার কোন পজিশনে আছে, সিরিয়ালি তো থাকবে। একেকটা পেজ হচ্ছে, পেজের ভিতরের অংশগুলো আবার র্যামে সিরিয়ালি থাকে, বাট পেজগুলা কিন্তু র্যামের ডিফারেন্ট পজিশনে থাকতে পারে। এই কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, আরেকবার বুঝতে একটু পারছি। বলেন তো। জি, আচ্ছা আরেকবার বলি।
পেজ জিনিসটা কি বুঝতে পেরেছেন? পেজ হচ্ছে জাস্ট সিম্পলি একটা প্রোগ্রামকে যে আমি ছোট ছোট অংশে ভাগ করতেছি, প্রত্যেকটা ছোট ছোট ভাগকে বলা হচ্ছে পেজ। এটা বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে। আর নেক্সটে যেটা বললাম যে আমি একটা প্রোগ্রামের প্রত্যেকটা লাইন র্যামের কোথায় আছে এই ইনফরমেশনটা না রেখে আমি জাস্ট এই ইনফরমেশনটা রাখি যে আমার এই কারেন্টলি এই পেজটা, যে এই পেজটা এটা হচ্ছে র্যামের কোথায় আছে। ধরেন এই পেজটা হচ্ছে র্যামের র্যামের ধরেন 1 নম্বর ব্লকে, বা অ্যাকচুয়ালি ব্লক না, এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট মেমোরি রাখা হয়। ফর এক্সাম্পল বললাম এটা ধরেন হচ্ছে রমের 1 নম্বর ব্লকে আছে। সেকেন্ড পেজটা আছে ধরেন হচ্ছে আবার এটা আছে হচ্ছে আমার সাপোজ র্যামের 5 নম্বর ব্লকে। দ্যাট মিন্স কি, মানে আমার এক একটা পেজ কিন্তু র্যামের এক একটা পজিশনে থাকতে পারে, কিন্তু এক একটা পেজের যে ভিতরের অংশটা, মানে এই জায়গায় যে 20টা লাইন কোড ছিল, এটা কিন্তু র্যামের 1 নম্বর ব্লকে সিরিয়ালি থাকবে। এই 20টা লাইন র্যামের 1 নম্বর ব্লকে সিরিয়ালি থাকবে, আর এই 20টা লাইন হচ্ছে র্যামের 5 নম্বর ব্লকে সিরিয়ালি থাকবে। কিন্তু এক একটা পেজ আবার র্যামের এক এক জায়গায় থাকতে পারে। বুঝতে পারছেন? জি, জি স্যার। স্যার, বুঝতে পারছি। কিন্তু রান করার সময় তো হুম। ওগুলো স্যার সিকোয়েন্সিয়ালি রান করতে হ্যাঁ, হবে না? সিকোয়েন্সিয়ালি রান করতে হবে। তখন কিভাবে হবে? এই প্রথম পেজটা যখন প্রথম পেজে সবগুলা কোড রান হয়ে যাবে, তারপরে আবার আমি ভার্চুয়াল মেমোরির কাছে কি জিজ্ঞেস করব যে আমার পেজ নম্বর 2 টা কোথায় আছে? আমার ভার্চুয়াল মেমোরি বলে দিবে পেজ নম্বর 2 টা হচ্ছে র‍্যামের 5 নম্বর ব্লকে। তখন আমি চলে যাব 5 নম্বর ব্লকে এবং ওইটার ভিতরের লাইনগুলোকে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করব। বুঝতে পেরেছেন? জি স্যার, তার মানে স্যার পেজ গুলো স্যার বেসিক্যালি ম্যামের র্যামের আর কি, যে মানে র্যামের যে জায়গাটা ফাঁকা আছে ওইখানে স্যার হুম, মানে থাকতো। হ্যাঁ, হ্যাঁ, এটাই। হ্যাঁ, করে দিচ্ছেন স্যার। ওকে। আচ্ছা, এটা হয়ে গেলে আমার অনেকটা মানে পেজের মেইন জিনিসটা বোঝানো হয়ে গেছে অ্যাকচুয়ালি। তেমন কিছুই না। এই যে পেজিং এর টেকনিকটা কি বললাম, পেজিং বলতে এটা বোঝায় যে আমার কিভাবে এই পেজগুলা মানে একটা প্রোগ্রামের অংশগুলাকে কিভাবে মেনটেন করা হয় বা কোথায় আমি জায়গা দিব, কোন জায়গায় রাখবো, এই কমপ্লিট টেকনিকটাকেই বলা হচ্ছে পেজিং। এই যে এটা মাত্র আমি বললাম যেটা অ্যাকচুয়ালি ওই ছবিটাই আছে, যে ধরেন এটা হচ্ছে আমার একটা প্রোগ্রামের কে আমি হচ্ছে ছোট ছোট টুকরা করলাম, যে এটা ধরেন এই যে প্রথম 20 লাইন অফ কোড, তারপরেরটা হচ্ছে তারপরের 20 লাইন, তারপরেরটা তারপরের 20 লাইন, এরকম করে একটা প্রোগ্রামকে ছোট ছোট টুকরায় ভাগ করলাম। তারপরে কি করা হয়, যে প্রথম 20 লাইনকে আমি লোড করতেছি কিন্তু র্যামের এই ব্লকে, এটাকে কিন্তু এখন আবার র্যামে আমি জায়গা পাইনি, র্যামে লোড করতে পারিনি, এটাকে রাখা হলো হার্ড ডিস্কে, এটাকে আবার লোড করতে পারছি র্যামের এই জায়গাটায়। এরকম এক একটা পেজের আমি জাস্ট ম্যাপিংটা রেখে দিচ্ছি যে কোথায় কোন পেজটাকে লোড করা হচ্ছে, এটাই আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। ভার্চুয়াল মেমোরিতে স্যার শুধু মানে পেজ গুলা রাখতেছি আর কি, মানে হ্যাঁ, পেজের লোকেশন গুলা। হ্যাঁ, হ্যাঁ, লোকেশনগুলো জাস্ট একটা ম্যাপিং, যে এই পেজটা র্যামের কোথায় আছে আর র্যামে না থাকলে হার্ড ডিস্কের কোথায় আছে, এই ম্যাপিং। মানে দুইটা মেমোরি একসাথে করে কোন জায়গায় আছে হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্ট লোকেশনটা। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওকে। আচ্ছা, আর এই পেজিং এর টেকনিকটা যে মেনটেন করে ওটাকে বলা হয় হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি ম্যানেজার, যে হচ্ছে টোটাল সিস্টেমটাকে মেনটেন করে। ও হচ্ছে ঠিক করে যে কোন পেজটাকে কোথায় রাখতে হবে, র্যামে জায়গা থাকলে র্যামের কোন পজিশনে রাখতে হবে, নাহলে ভার্চুয়াল হার্ড ডিস্কের কোথায় রাখতে হবে, এই সব কিছু যে মেনটেন করে তাকে বলা হয় হচ্ছে ভার্চুয়াল মেমোরি ম্যানেজার। এটা বেসিক্যালি একটা প্রোগ্রাম, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যখন বানানো হয় তার ভিতরে এরকম একটা প্রোগ্রাম করে লিখে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি কোন পেজটাকে কিভাবে লোড করতে হবে, পেজ যদি র্যামে জায়গা না থাকে বা একটা নির্দিষ্ট টাইম পর পরে কিভাবে হচ্ছে ওইটাকে আপডেট করতে হবে, সবকিছু হচ্ছে একটা প্রোগ্রামের মাধ্যমে লিখে রাখা হয় এবং ওইটাকে ওই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি ম্যানেজার, ওই প্রোগ্রামটাকে। এটা জাস্ট তেমন কিছু না, ওই একটু আগে যে ম্যাপিং দেখালাম তাই, সেম জিনিস। আচ্ছা, এই জায়গায় দেখি এর একটা বোঝার জিনিস আছে। আপনারা চিন্তা করতে পারেন এই যে এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিতে কি বলেছে, জাস্ট একটা ম্যাপিং রাখা হচ্ছে যে কোন অংশটা কোন জায়গায় আছে বা কোন পেজটা কোন জায়গায় আছে, এই ইনফরমেশনটা রাখা আছে। এই জায়গায় এখন ধরেন আমি আর এই অংশটুকু, এই যে প্রথম যে অ্যারোটুক দেওয়া, এইটুক হচ্ছে আমার র্যামের অংশ। র্যামের সাইজ খুবই ছোট, দেখেন র্যামের মাত্র হচ্ছে টোটাল 8টা ব্লক আছে। 8টা ব্লকে আমি 8টা পেজ রাখতে পারি, বাকিগুলোকে রাখা হচ্ছে সব হার্ড ডিস্কে। তো এই জায়গায় কি বলা হলো, প্রথমে হচ্ছে আমি খুঁজবো পেজ 3, মানে 3 নম্বর পেজটাকে খুঁজবো। তো এই টেবিলে হচ্ছে যে বাম সাইডের কলামটা হচ্ছে আমার এই যে ভার্চুয়াল পেজ অ্যাড্রেস, মানে যে পেজ 3 পেজ 4 এগুলা, দ্যাট মিন্স প্রোগ্রামের পেজগুলা।
আর এই ডান পাশে রাখা হচ্ছে যে রিয়েল পেজ অ্যাড্রেস, মানে এটা অ্যাকচুয়ালি আমার র্যামের কোথায় আছে বা কোন জায়গায় হার্ড ডিস্কের কোথায় আছে এই ইনফরমেশন রাখা হচ্ছে এই কলামটায়। আর ভার্চুয়াল পেজের নাম্বারটা দ্যাট মিনস হচ্ছে কোন পেজটা কোথায়, মানে কোন কি বলে একটা প্রোগ্রামের পেজগুলা তাদের নাম্বার রাখা হচ্ছে বাম সাইডে কলামে। তাহলে এবার দেখেন আমি খুঁজতে চাচ্ছি কত নম্বর পেজ, পেজ 3 কে। তাহলে এই বাম সাইডে মানে বা এই টেবিলটা দেখে আমাকে বলেন তো পেজ 3টা অ্যাকচুয়ালি কোথায় আছে। স্যার সেকেন্ড নাম্বার পজিশন। হ্যাঁ মানে তাহলে এটা র্যামের কোথায় আছে? 1 এ স্যার র্যামের 1 1। তাহলে এই যে দেখেন এই যে র্যামের 1 নম্বর ব্লকে বা 1 নম্বর পজিশনে হচ্ছে আমার এই পেজ 3টা রাখা আছে। তাহলে আমি যখন স্যার এইখানে হ্যাঁ বলেন। স্যার এখানে সার্চ আমি পেজ 3 করতেছি, এই পেজ বলতে তাহলে আমার ভার্চুয়াল মেমোরির পেজ। হ্যাঁ ভার্চুয়াল যখন আমি মেমরি খুঁজবো পেজ তখন বলতে তুমি যেটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার এগুলো আর কি, মানে এটা তো প্রোগ্রাম 1, তো প্রোগ্রাম 1 কে যে আমি ছোট ছোট অংশে ভাগ করছি তার মধ্যে এই যে পেজ 3 যেটা ওইটা। আচ্ছা এটা হলো আমার ভার্চুয়াল মেমোরির পেজ 3। হ্যাঁ 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 ওকে। আচ্ছা তাহলে এই জায়গায় ম্যাপিং দেখে আমি বুঝলাম এটা হচ্ছে র্যামের 1 নম্বর ব্লকে আছে। তাহলে আমার যখন এটা খুঁজতে যাব আমি র্যামের 1 নম্বর ব্লকে যাব এবং এই জায়গায় যাই হচ্ছে এটা থেকে লাইনগুলো নিয়ে এক্সিকিউট করব। এটা গেল। নেক্সটে দেখেন আমি এর পরের বার খুঁজতে যাচ্ছি কাকে, পেজ 7 কে। পেজ 7 কোথায় আছে? 16 রিয়েল পেজে 16 16 এ হ্যাঁ এবং এটা কি 16 আমার কোথায়, এটা কি র্যামে আছে না হার্ড ডিস্ক কোথায় আছে? হার্ড স্যার ডিস্ক হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আছে। আর আমি যদি প্রোগ্রামটা রান করতে চাই আমি কি হার্ড ডিস্কে রেখেই রান করতে পারবো? না না স্যার স্যার এমনি নিতে হবে। নো স্যার নিতে হবে। এই জন্য র্যামে নিতে হবে। এই জায়গায় হচ্ছে একটু কাজ করা লাগবে। জায়গায় কি করতে হবে, আমি যখন দেখবো যে একটা মেমোরি বা একটা পেজ এটা হচ্ছে আমার হার্ড ডিস্কে আছে, আমার আগে দেখতে হবে র্যামে কোনো জায়গা খালি আছে কিনা। এই জায়গায় কি র্যামে কোনো জায়গা খালি আছে? না আচ্ছা স্যার 7 নাম্বারটা, 7 নম্বরটা হ্যাঁ খালি 7 আছে, নাম্বারটা দেখুন খালি এই আছে। জায়গাটা খালি মানে আছে। 8 নাম্বার পজিশনটা। হ্যাঁ 8 নম্বর পজিশনটা খালি আছে, রাইট। তাহলে এখন আমি কি করব, এই যে পেজটা আমি কারেন্টলি খুঁজতেছি আমি জানি এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের 16 নম্বর ঘরে আছে, যে এই জায়গাটা আছে। তাহলে এটাকে নিয়ে আমি লোড করে দিব এই যে র্যামের খালি জায়গাটায়, এই জায়গায় হচ্ছে লোড করে দিব। লোড করে দিয়ে তারপরে কাজ করতে পারবো, এটাই আর কি। এই জায়গায় পুরো সিস্টেমটা এটাই বলা আছে যে ফার্স্ট আমি কি করব, পেজ 7 হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে। তো আমি দেখলাম যে পেজ 7 হচ্ছে র্যামের মধ্যে নাই, এটা আছে হার্ড ডিস্কে। তাহলে কি করতে হবে, এবার হচ্ছে আমি একটা সার্চ করব যে এটা হার্ড ডিস্কে কোথায় আছে, ওই জায়গা থেকে নিয়ে এটা আমি র্যামের যে জায়গাটা খালি আছে ওই জায়গাটায় লোড করে দিব, এটাই আর কি। আচ্ছা, আর এরপরে যদি আবার আরেকটা পেজ খুঁজতে চাই যেমন হচ্ছে পেজ 15, তাহলে হচ্ছে আবার মানে তখন কি করতে হবে, র্যামকে পরে খালি করতে হবে। যেহেতু আমার নতুন একটা পেজের রিকোয়েস্ট করা হচ্ছে এবং র্যাম অলরেডি কমপ্লিটলি ফুল আছে, তখন হচ্ছে র্যামের কোন একটা পেজকে আমি হচ্ছে সরাই দিব, কোন একটাকে এই র্যাম থেকে সরিয়ে আবার হার্ড ডিস্কে রেখে দিব, আর যার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তাকে র্যামে রাখবো। এখন এই যে টেকনিকের কথা বললাম যে আমি এই র্যাম থেকে কোন একটা পেজকে সরাই দিব আর হার্ড ডিস্ক থেকে একটা পেজ নিয়ে আবার র্যামে রাখবো, কিসের বেসিসে হচ্ছে আমি পেজগুলোকে সরাবো, ওইটা হচ্ছে আবার কমপ্লিটলি অনেক ডিটেলস আছে, অনেকগুলা টেকনিক আছে, ফিফো আছে, এরপরে আর এলআরইউ আছে, তারপরে আরো অনেকগুলা নাম, এনআরইউ, অনেকগুলা নাম আমি ভুলেও গেছি। ওগুলো হচ্ছে আপনাকে অপারেটিং সিস্টেম কোর্সে পড়াবে এই কি কি টেকনিক অনুযায়ী হচ্ছে র্যামের থেকে পেজগুলোকে খালি করা হয় বা সরানো হয়। ওগুলো হচ্ছে আর ডিটেলসে যাব না। তো বেসিক্যালি কাজ হচ্ছে এটাই আর কি, মানে মেইন জিনিস এটা যে আপনার যখন একটা প্রোগ্রাম রান করতে হবে পেজগুলোকে থাকতে হবে র্যামের মধ্যে, আর ভার্চুয়াল মেমোরি কি করবে আপনাকে জাস্ট একটা ম্যাপিং দিয়ে দিবে যে কোন পেজটা কোথায় আছে, র্যামে থাকলে র্যামের কোথায় আছে আর নাহলে হার্ড ডিস্কে থাকলে হার্ড ডিস্কের কোথায় আছে। আপনার ফার্স্টে যদি দেখে যান যে র্যামেই আছে তাহলে র্যাম থেকে নিয়ে হচ্ছে আপনি প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারবেন। আর যদি দেখেন যেটা হার্ড ডিস্কে আছে তাহলে কি করতে হবে, ওইটাকে নিয়ে আগে র্যামে লোড করতে হবে, তারপরে হচ্ছে আপনি প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারবেন। ওকে, এই জায়গায় যা যা বললাম এটুক নিয়ে কারো কোনো প্রবলেম বা কোশ্চেন আছে বা বুঝেননি কোনো পার্টে? আর থার্ড টাস্কটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, থার্ড টাস্কটা বললাম যে অলরেডি তো হচ্ছে আমার র্যাম কমপ্লিটলি ফুল হয়ে গেছে না সেকেন্ড টাস্ক করার পরেই? ইয়েস স্যার। আচ্ছা ফুল হয়ে গেছে। আর আমি পেজ 15 দেখলাম, এই যে দেখেন পেজ 15 আছে আবার হার্ড ডিস্কের 17 নম্বর পজিশনে, এই যে এই জায়গাটায় কই গেল 17, এই এখানে। এখন তো আর আমি হার্ড ডিস্কে এটাকে রেখে রান করতে পারবো না, তাহলে এটাকে আমার কি করতে হবে, র্যামে নিতে হবে। বাট র্যামে নিতে গেলে এখন কি করতে হবে, র্যাম তো যেহেতু অলরেডি ফুল, র্যাম থেকে কোনো একটা পেজকে সরাতে হবে, সরিয়ে ওইটাকে আবার হার্ড ডিস্কে রেখে দিতে হবে।
এখন কোন টেকনিকের উপর বেস করে আমি কোন একটা পেজকে সরাবো ওগুলা হচ্ছে আপনাকে অপারেটিং সিস্টেমে পড়াবে, ওইটা হচ্ছে এখানে আর ডিসকাস করার কিছু নেই। তো এটাই আর কি, মানে থার্ড টাস্কের জন্য আপনি বলতে পারেন যে এই জায়গায় হচ্ছে আমার ফার্স্টে র্যাম থেকে কোনো একটা পেজকে সরাতে হবে, সরায় আমি নতুন পেজটাকে লোড করতে হবে, এটাই হচ্ছে থার্ড টাস্কের অ্যান্সার। ওকে স্যার। আচ্ছা, So, এরকম কোশ্চেন কি আসবে না আমাদের ফাইনালে? ফাইনালে হচ্ছে বেসিক্যালি আপনার এই স্লাইড থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। তো মানে এরকম বলতে পারি যে আপনার ধরেন পেজ এরকম একটা ম্যাপিং দিয়ে পেজ 3 দিয়ে আমি যদি রিকোয়েস্ট করি তাহলে কি করব, বা পেজ 7 যদি রিকোয়েস্ট করা হয় তাহলে কি করব, এরকম জিনিস। যদি স্যার জায়গা না থাকে আমার যদি সরাইতে হয় তাহলে আমরা স্যার ওটা কিভাবে করব? ওই যে আমি যা বললাম অতটুকু বললেই হবে, যে এখন হচ্ছে আগে জাস্ট র্যাম থিওরি লিখে দিলেই হবে। হ্যাঁ ওই থিওরিটিক্যাল লিখে দিলেই হবে, আপনার মানে ভ্যালু দিয়ে বলা লাগবে না। ওকে ওকে, আর এই পেজিং টেকনিকের অ্যাডভান্টেজ কি এগুলো হচ্ছে প্রোটেক্টেড মোড পড়ানোর সময় আমি বলেছিলাম, যে এটা এক্সাম্পল দিয়েও দেখিয়েছিলাম সবগুলা, যে আমার নর্মালি তো র্যামের একটা ক্যাপাসিটি বা লিমিট আছে যে এতটুকুই সাইজ হতে হবে, কিন্তু আমি যদি এই ভার্চুয়াল মেমোরি টেকনিকটা ইউজ করি তাহলে আমি ওইটার ক্যাপাসিটির থেকে বেশি হলেও কোনো একটা অ্যাপ্লিকেশনকে আমি রান করতে পারি, মাল্টিটাস্কিং করতে পারি, এইসব জিনিস হচ্ছে আমি প্রোটেক্টেড মোড পড়ানোর সময় বলেছিলাম, ওই একই জিনিস ঘুরে ফিরে এখানে আবার আসছে। আর এই পেজ ফল্ট এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পেজ ফল্ট এই নামটা হচ্ছে সবাই শুনেছেন হয়তো, বাট জানেন না যে জিনিসটা কি। পেজ ফল্ট বলতে যেটা বোঝায় যে আমি কোন একটা পেজকে খুঁজতে যাচ্ছি বাট ওইটাকে র্যামে পাচ্ছি না, এটা মানে হচ্ছে পেজ ফল্ট। যে কি বলা হলো, ইফ দ্য পেজ রিকোয়ার্ড বাই দ্য প্রসেসর ইজ নট ইন দ্য মেইন মেমোরি। মেইন মেমোরি মানে কি আমাদের র্যামের মধ্যে যদি কোনো একটা পেজকে আমি না পাই তাহলেই বলা হয় পেজ ফল্ট হয়েছে। আর পেজ ফল্ট হলে ওএস কি করবে, ওএস হচ্ছে হার্ড ডিস্ক থেকে পেজটাকে রিড করবে, রিড করে ওটাকে র্যামে রেখে দিবে। আর সাথে কি করবে, যে ভার্চুয়াল মেমোরি যেটা, বা বলতে পারেন যে পেজ টেবিলের মধ্যে যে ম্যাপিং, ওই ম্যাপিংটাকে চেঞ্জ করে দিবে। এটাই, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। বেসিক্যালি এটাই, এই স্লাইড এইটুকুই ছিল, এটার মধ্যে আর কিছু নাই। তো এই পেজিং এই স্লাইড নিয়ে আপনার কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর আরেকটা কথা, এই স্লাইডের মানে মানে আমি স্লাইডটা পুরাটা আপলোড করেছি, এই জায়গায় কতগুলা পেজ হচ্ছে হাইড করা। হাইড করা বলতে এগুলা কিন্তু আপনাদের সিলেবাসে নাই, এগুলা পড়া লাগবে না। কেউ যদি স্লাইডটা এরকম প্রথম থেকে এই ডিসপ্লেতে পড়তে যান তাহলে কিন্তু দেখবেন অনেকগুলা পেজ আছে, কিন্তু সবগুলা কিন্তু লাগবে না, যেগুলা হাইড করা ওগুলা পড়া লাগবে না, এটাই আর কি। ওকে স্যার, হ্যাঁ বলেন। স্যার হাইড করা কিভাবে বুঝবো? মানে হাইড করা এই যে ক্রস দেওয়া, আর কেউ যদি জাস্ট এটাকে মানে প্রেজেন্টেশন মোডে পড়ে তাহলে ওই পেজগুলো শো হবে না। বুঝছেন? সিলেবাস তো তাহলে পেজ ফল্ট পর্যন্তই এখানে। সিলেবাস হচ্ছে পেজ 4 পর্যন্তই। স্যার এখান থেকে ম্যাথমেটিক্যাল বা ডায়াগ্রাম টাইপের কিছু আসতে পারে না, জাস্ট থিওরি টাইপের কোশ্চেন? থিওরিটিক্যাল কোশ্চেন। ওকে স্যার। আচ্ছা, তাহলে পেজিং স্লাইডটা নিয়ে বা আজকে যতটুকু পড়ালাম ওইটা নিয়ে কোনো কোশ্চেন আছে? নাহলে হচ্ছে এবার আমি আপনাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে চলে যাব। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এই যে আমরা যখন মানে প্রসেসর যখন র্যামের কাছে কোনো একটা পেজ চাচ্ছে বা র্যাম যখন খুঁজতেছে, ওই জিনিসটাই তো পেজ ফল্ট না? প্রসেসর হচ্ছে ভার্চুয়াল মেমোরির কাছে পেজ চাবে, এবং ভার্চুয়াল মেমোরি যদি বলে যে এটা হচ্ছে র্যামের কাছে, র্যামের মধ্যে নেই, তখনই ওইটা পেজ ফল্ট, রাইট? মানে পেজটা খোঁজাটাই পেজ ফল্ট, খোঁজাটা র্যামে না পাওয়াটা। হ্যাঁ, খুঁজে না পাইলে ওইটাকে পেজ ফল্ট বলে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এবার আসি আপনাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো গতবারের মতো মানে মিডের মতো হচ্ছে এবারও আপনার মোটামুটি গতবারের যে কোশ্চেন প্যাটার্নটা ওইটাই ফলো করা হবে। কি কি থাকবে আপনাদের ক্লাসে পড়ানোর সময় বারবার বলেছি যে দুইটা টপিক কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে প্রোটেক্টেড মোড, যেটা লাস্ট আমি শেষ করলাম, আর আরেকটা টপিক হচ্ছে আপনাদের এসএপি। তো আপনাদের ফাইনালে 40 মার্কের কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 20 মার্কসের কোশ্চেন এই দুইটা টপিকের উপর বেস করেই কিন্তু হয়ে যাবে। তো এই দুইটা টপিককে খুব বেশি ইম্পর্টেন্স দিবেন। আপনাদের প্রোটেক্টেড মোড থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে ক্লাসে অলরেডি বলেছি, এই টাইপের হচ্ছে আমি সলিউশনে দিয়েছিলাম। তো আপনারা প্রোটেক্টেড মোড থেকে কি কি পড়বেন, ফার্স্টে হচ্ছে ভালো মতো দেখবেন যে সিলেক্টরের কোন বিট কি কাজ করে, ওইটার উপর বেস করে আপনার বুঝতে হবে যে কোন টেবিলের ইনফরমেশন নিতে হবে বা কোন টেবিলের কত নম্বর রো এর ইনফরমেশন নিতে হবে। তারপরে মনে রাখতে হবে কি, তারপর আপনার মনে রাখতে হবে একটা সেগমেন্টের স্টার্টিং এন্ডিং অ্যাড্রেস কিভাবে বের করতে হয়, একটা ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করতে হয়, আর অ্যাক্সেসের বিটগুলো অনেক ভালো মতো মনে রাখবেন। এই জায়গায়
একটু কষ্ট করে জিনিসগুলো মনে রাখতে হবে যে অ্যাক্সেসের কোন বিট কি রিপ্রেজেন্ট করে, ওইটার বেসিসে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে। যে আমি ধরেন এক একটা এরকম অ্যাক্সেসের ডিফারেন্ট বিট হচ্ছে আমি দিয়ে দিলাম, ওইটার উপর বেস করে আপনার বলতে হতে পারে যে যদি এই জায়গায় 1 হয় তাহলে আমি কিরকম অ্যাকশন নিব, বা এই জায়গায় 0 হলে এটা দ্বারা আমি কি বুঝছি, এই ইনফরমেশনগুলো এগুলো একটু আপনার কষ্ট করে অ্যাক্সেস বিটগুলো মনে রাখতে হবে যে কোন পজিশনে কোনটার মিনিং কি, এবং ওইটা 0 হলে কি হবে, 1 হলে কি হবে। ওকে, নেক্সটে আসি। 2 নম্বরটা পরে যায়, 3 নম্বরের জায়গায় আরেকটা আপনার আরেক সেট কোশ্চেন হচ্ছে এসএপির উপর ডিপেন্ড করে। এসএপি থেকে আপনাদের ক্লাসে অলরেডি আমি বলেছি 3 টাইপের এসএপি থেকে কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে যে এরকম আপনাকে হচ্ছে একটা কাইন্ড অফ অপারেশন আমি দিয়ে দিলাম, বললাম এটার জন্য অ্যাসেম্বলি কোডটা লিখতে। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন এরকম হতে পারে যে কোনো একটা অ্যাসেম্বলি কোড অলরেডি দেওয়া আছে, ওইটা করেসপন্ডিং মেশিন কোড লিখতে হবে। আর তার জন্য কি কি, ওইটার মধ্যে আবার কি কি ভ্যারিয়েশন আসতে পারে। একটা ভ্যারিয়েশন হচ্ছে যে আপনাকে র্যামের মধ্যে আমি ডেটাগুলো দিয়ে দিলাম, ডেটাগুলো দিয়ে দিলে তারপরে হচ্ছে আপনার এটা বুঝে আপনার এই জায়গার কোডগুলো লিখতে হবে, এটা একটা জিনিস। আর আরেকটা ওয়েটা কি, আরেকটা ওয়ে ধরেন আমি কোনো জায়গায় ডেটা দেই নেই, তখন আপনার কি করতে হবে, নিজে হচ্ছে ডেটাগুলো র্যামে লোড করতে হবে। আগে ফর এক্সাম্পল ধরেন এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো দেওয়া নেই, তারপরে আমি বললাম যে আপনার এই অপারেশনটা করার জন্য করেসপন্ডিং মেশিন কোডটা লিখো, তাহলে আপনার ফার্স্ট স্টেপটা কি হওয়া উচিত? র্যামে হচ্ছে কি ভ্যালুগুলো রাখবো। হ্যাঁ, র্যামে হচ্ছে কি করবেন, এই যে 27, তারপর হচ্ছে আপনার এই 25, তারপর 35, এইটার ভ্যালুগুলো হচ্ছে র্যামে আগে লোড করতে হবে। র্যামের কোথায় লোড করবেন আমি বলেছিলাম যে লাস্টের দিক থেকে লোড করা তুলনামূলকভাবে বেটার, বাট আপনি যে কোনো জায়গায় লোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইনস্ট্রাকশনগুলো লেখা শুরু করবেন সবসময় প্রথম পজিশন থেকে, 0s থেকে, এই জায়গা থেকে হচ্ছে আপনি ইনস্ট্রাকশনগুলো লিখবেন। ইনস্ট্রাকশন যদি ধরেন হচ্ছে আপনি শিওর আগেই জানেন যে আপনার হচ্ছে 5 নম্বর জায়গায় হচ্ছে ইনস্ট্রাকশন শেষ, তখন আপনি চাইলে যে 6, 7, 8 এই জায়গায় হচ্ছে ভ্যালুগুলো লোড করতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। বাট লাস্টের দিকে লোড করা হচ্ছে তুলনামূলকভাবে বেটার আর কি। ওকে, তো এরকম ভ্যারিয়েশন হতে পারে। স্যার মানে আমি লাস্টের যে কোনো অ্যাড্রেস থেকেই আমি স্টার্ট করে মানে এফএইচ এখানে এটা আছে ওইখানে ওইটা আছে এটা বলে দিতে হবে। হ্যাঁ, এটাই। ওকে স্যার। আচ্ছা, সব অফকোড গুলো যদি স্যার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কি আমি অফকোড গুলো নিজে ধরে নিতে পারি না? হ্যাঁ, ধরে নিতে পারেন, তবে বেটার হচ্ছে অফকোড যদি বলা না হয় তাহলে হচ্ছে আপনি এসএপিতে আমি যেটা পড়িয়েছিলাম ওই অফকোডগুলাই ইউজ করা, মানে যেটা বাই ডিফল্ট থাকে ওই অফকোডগুলাই ইউজ করা, ওইটাই হচ্ছে বেটার যদি আপনাকে কোশ্চেনে বলা না থাকে। বাট আপনি যদি নিজে একটা ম্যাপিং বানিয়ে ইউজ করেন কোনো সমস্যা নাই, বাট ওইটা একটু কাইন্ডলি বলে দিবেন, কারণ আপনি যদি কিছু না লিখে দেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনি কোনটাকে কি ধরতেছেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আর এই কোশ্চেনটা আপনাদের এই সাথে অ্যাসাইনমেন্টে ছিল, অনেকেই পারেননি, এটা নিয়ে একটু ডিসকাস করব কি? জি স্যার, করেন। আচ্ছা, ওকে। তো এই কোশ্চেনটা কি বলা হচ্ছে, কোশ্চেনটায় বলা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে অ্যাকুমুলেটরের ভ্যালুটা কত হবে। তাহলে এই জায়গায় যদি আসি, আমি একটু অ্যাসাইনমেন্টে যাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো দেখেন আমি এই জায়গায় কোশ্চেনটা কি বলা হচ্ছে, এই জায়গায় কোশ্চেনটা বলা হচ্ছে যে আপনার প্রত্যেকটা কাজ করার পরে এই অ্যাকুমুলেটরের মধ্যে ভ্যালুটা কত হবে। অ্যাকুমুলেটরের কাজটা কি ছিল, বা অ্যাকুমুলেটর কি রাখতাম আমরা? স্যার কোনো ভ্যালু লোড করি তখন এটা অ্যাকুমুলেটরে আর কি লোড হয়, মানে এক্স ভেরিয়েবল। হ্যাঁ, রাইট। তাহলে এই জায়গায় যদি আমি সলিউশনটায় যাই, আমার ফার্স্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে LDSCH, এটার মিনিংটা কি, এই ইনস্ট্রাকশনের মিনিংটা কি অ্যাকচুয়ালি? সিএইচ কে লোড করবে, সিএইচ এর ভ্যালুটা লোড করবে। সিএইচ স্লটের ভ্যালুটা নাকি সি ভ্যালুটা, কোনটা? না স্যার, সিএইচ স্লটের ভ্যালুটা। রাইট, তাহলে হচ্ছে যদি যাই এখানে সিএইচ স্লটের ভ্যালু কি ছিল, এত না স্যার? কথাটা কেটে আসছে, বুঝি কথা শোনা যাচ্ছে না, মানে একটু কথাটা কেটে আসছিল স্যার। আচ্ছা, সিএইচ স্লটে ভ্যালুটা কি ছিল, এই জিনিসটা না, এই ভ্যালুটা না? জি স্যার। জি স্যার। তাহলে প্রথম ইনস্ট্রাকশন যদি আমার কমপ্লিট হয় তখন অ্যাকুমুলেটরের ভ্যালু কত হবে? স্যার এই ভ্যালুটাই স্যার। এই ভ্যালুটাই। আচ্ছা, স্যার এই ভ্যালু। তাহলে এই জায়গায় যদি যাই যে সলিউশনে দেখেন
এটা আপনাদের মধ্যে একজন করেছিলেন, এই যে এটাই আর কি। তাহলে কি করলাম, এই যে এই স্লটে এই ভ্যালুটা, এখন আপনি এটা চাইলে বাইনারিতে লিখতে পারেন, হেক্সাডেসিমালে লিখতে পারেন, ডেসিমালে লিখতে পারেন, যেটা ইচ্ছা একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। তাহলে এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 27, প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিট করার পর এই জায়গায় আসলো 27। তারপরে ইনস্ট্রাকশনটা কি ছিল, তারপরে ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে অ্যাড ডিএইচ। এই ইনস্ট্রাকশনের মিনিংটা কি? স্যার কথাটা আবার কেটে আসছে, যদি আবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ আবার বলতেছি। আচ্ছা, আমার কি নেটে সমস্যা? বলে আমার নেটে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো কতটুকু শুনতে পেরেছিলেন স্যার? ওটা শেয়ার স্যার, লাস্টের টুকু মানে আগেরটার পরের টুকু আর কি বলতে গেছিলেন, ওই সময় কথাটা শোনা যায়নি। আচ্ছা স্যার অ্যাড এর কথাটা মোস্ট প্রবাবলি বলতেছিলেন। হ্যাঁ আচ্ছা, এটাই বলছিলাম যে পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড ডিএইচ। তাহলে এই ইনস্ট্রাকশনের মিনিংটা কি? স্যার অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা আছে ওইটার সাথে নতুন মানে ডি এর স্লটের ভ্যালুটা আর কি নিয়ে এসে যোগ করে দিবে, যোগ করে অ্যাকুমুলেটরের ভিতরে আবার এটাই আর কি। তাহলে আমার অ্যাকুমুলেটরে ছিল হচ্ছে এত, প্রথমে ছিল এত, আর ডি নম্বর স্লটে কত আছে, ডি নম্বর স্লটে আছে এত, এই যে এটা, এই দুইটা ভ্যালু যোগ করে যোগফলটা এখন অ্যাকুমুলেটরে রাখা হবে না? জি স্যার। আচ্ছা, এটাই আর কি। তাহলে এই দুইটা যখন যোগ করা হবে, যোগ করলে যোগফল হচ্ছে এত আসে। আর আমি হচ্ছে একটু ডেসিমালে বলি, ডেসিমালে বললে হচ্ছে বুঝাতে সুবিধা। এই জায়গায় সি নম্বর স্লটে ছিল হচ্ছে আপনার 27, ডিতে আছে হচ্ছে আমার 25, আর এরপরে মনে হয় এফ এ হচ্ছে 35 এরকম। তাহলে 27 ছিল, 27-এর সাথে এবার যোগ করতেছি 25, 27-এর সাথে 25 যোগ করলে কত হবে? স্যার 52, এটাই রাখা হবে অ্যাকুমুলেটরে। 3 নম্বর ইনস্ট্রাকশন কি, আবার সেম অ্যাড ডিএইচ। তাহলে এবার কি করব, একটু ডেসিমাল ভ্যালু দিয়ে বলেন, আমি কোনটার সাথে কোনটা কি যোগ করে কি রাখবো? ডি নম্বর স্লটে আছে হচ্ছে আমার 25। স্যার টোটাল 55 এর সাথে তো 50, স্যার আমি এখন 25 টা যোগ করব। 55 মানে স্যার 52 এর সাথে 52 এর সাথে আবার 52 এর সাথে 25 যোগ করব, যোগ করে অ্যাকুমুলেটরেই রাখবো, তাই না? তাহলে এটাই আর কি, 52 এর সাথে আবার যদি 25 যোগ করে দিই তাহলে আসে হচ্ছে আমার 77, এটা অ্যাকুমুলেটরে রাখা হলো। আর নেক্সটে হচ্ছে কি সাব এফএইচ, এফ নম্বর স্লটে ছিল 35, এটার জন্য কি হবে তাহলে? তাহলে স্যার অ্যাকুমুলেটরের ভ্যালু মানে যেটা মাইনাস হবে 7 থেকে 40 এটা মানে মাইনাস করব, মাইনাস করে আবার অ্যাকুমুলেটরে রেখে দেব। 77 থেকে 35 মাইনাস করব, মাইনাস করলে আসে 42, এটা রেখে দিলাম অ্যাকুমুলেটরে, শেষ। এইটুক লিখলেই আপনাদের মার্কসটা চলে আসবে, জাস্ট এইটুক যদি লিখেন তাহলে হয়ে যাবে। বাকিগুলো যেটা আর কি, যে আউট যখন অপারেশন করি, আউট অপারেশনে কি আমি অ্যাকুমুলেটরের ভ্যালু কোনো চেঞ্জ করি? না স্যার। এই জায়গায় ভ্যালু আগেরটাই থেকে গেল। হল্টের সময়ও যেহেতু চেঞ্জ করি না, আগেরটাই থেকে গেল। কিন্তু এইগুলা হচ্ছে অত নেসেসারি না, মোটামুটি যোগ বিয়োগের কাজ যতটুকু থাকবে অতটুকু লিখলেই হচ্ছে আমার জন্য ইনাফ। আচ্ছা, একটু ওয়েট করুন। ওকে, আচ্ছা, এটাই আর কি। তো এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এটা গেল। আর আরেকটা কি আছে আপনাদের এসএপি তে? এইটাতে মানে কোশ্চেনটা কি ছিল এই কোশ্চেনটাতে? হ্যাঁ, একটা বুঝিনি কথাটা। এটা এই কোশ্চেনটাতে মানে চেয়েছিল কি, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে যে আপনার অ্যাকুমুলেটরের মধ্যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কমপ্লিট করার পর কত ভ্যালু আসতেছে, অ্যাকুমুলেটরের ভ্যালুর চেঞ্জটা হচ্ছে দেখাতে হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, এটা গেল। তাহলে এসএপির মধ্যে অ্যাসেম্বলি কোড, মেশিন কোড, এটা বাদে আর কি টপিক পড়েছিলাম আমি? স্যার যে কন্ট্রোলার 2 নাম্বার মনে হয় স্যার একটা আছে, কন্ট্রোলার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন, 2 নম্বরে কি? 2 নাম্বার না স্যার, 1 নাম্বার নাকি স্যার মেবি এই পিন মানে স্যার যে একটা মানে সিকোয়েন্স অফ পিনস গুলো ছিল যে আমরা মানে কি কি সিলেক্ট করব কোনটার ক্ষেত্রে, এটা পড়াইছিলেন। হ্যাঁ, ওইটাই আর কি, এটাই বলতে চাচ্ছি যে আমার এসএপির মধ্যে আপনাদের অ্যাসেম্বলি কোড, মেশিন কোড এগুলো পড়ানো বাদে লাস্টে হচ্ছে আপনাদের কন্ট্রোলার সিকোয়েন্সটা পড়িয়েছিলাম, যে আমার এক একটা কাজ ইনস্ট্রাকশন কমপ্লিট করার জন্য কন্ট্রোলার সিকোয়েন্সে কোন জায়গায় কি ভ্যালু হবে ওরকম। ওইটা থেকে কি কি টাইপের কোশ্চেন হতে পারে? একটা হতে পারে কি আপনাদের, আমি হচ্ছে যে অপারেশনগুলো পড়িয়েছিলাম, ধরেন লোড অপারেশন তো কমপ্লিটলি 6টা সাইকেলই দেখানো আছে, আমি হচ্ছে লোড অপারেশন বললাম যে আমার এখন হচ্ছে আমি লোড অপারেশনটা করতে চাচ্ছি, তার জন্য T4, T5, T6 বা T1, T2, T3 এটার জন্য কীরকম কন্ট্রোলার সিকোয়েন্স হবে, ওই ভ্যালুগুলো জেনারেট করো, এটা একটা হতে পারে।
আরেকটা কি হতে পারে আপনার হচ্ছে যে বাকি থাকলো অ্যাড, সাব, আউট, হল্ট। হল্টের জন্য তো কিছু নাই, বাট অ্যাড, সাব, আউট এগুলার হচ্ছে বিভিন্ন সাইকেলের জন্য কন্ট্রোলার সিকোয়েন্সের ভ্যালু কি হবে ওইটা লিখতে দিতে পারি। ওই জায়গায় আবার কি কি ভ্যারিয়েশন আসতে পারে, ওই জায়গায় ভ্যারিয়েশন আসতে পারে, এটা তো হচ্ছে নর্মালি আপনাদের পড়িয়েছিলাম যেটা এটা। এই জায়গায় যদি আমি বিটগুলো চেঞ্জ করে দিই, মানে যেগুলো অ্যাক্টিভ হাই আছে ওগুলোকে অ্যাক্টিভ লো করে দিলাম, অ্যাক্টিভ লো গুলোকে হাই করে দিলাম, তাহলে কি আপনাদের পারা উচিত না? জি স্যার, পারবো। হ্যাঁ, সিকোয়েন্স বুঝে ওই অনুযায়ী আপনি চেঞ্জগুলো করবেন, এটাই। কিন্তু এটার জন্য ওই যে একটু কষ্ট আছে, এটার জন্য আপনাকে হ্যাঁ একটু শেষ করিয়ে পরে বলুন, একটু দাঁড়ান। এটার জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের এই সিকোয়েন্সগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, যে যেরকম আপনাদের লোডের জন্য যেটা দেখিয়েছিলাম, এই যে লোডের জন্য প্রত্যেকটা সিকোয়েন্সে বলেছিলাম এই জায়গায় হচ্ছে এভাবে এভাবে কাজ হয়, T1 সাইকেলে এই কাজটা হবে, T2 সাইকেলে এই কাজটা হবে, T3 সাইকেলে এই কাজটা হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা একটু কষ্ট করতে হবে যে আপনার কোন প্রোগ্রাম কখন হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে কোথায় যাচ্ছে, তারপর থেকে কোথায় যাচ্ছে, এই সিকোয়েন্সগুলো একটু আপনাদের কষ্ট করে নিজের মনে রাখতে হবে, বা মনে রাখা বলতে বেসিক্যালি বুঝে নিতে হবে যে এই জায়গা থেকে ফার্স্টে এরকম যাবে, তারপর এই জায়গা থেকে যাবে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা থেকে গেলে আবার এই জায়গা র্যামকে অ্যাক্সেস করার জন্য এই পজিশনে আসতে হবে, এটা থেকে হায়দার অ্যাকুমুলেটরে যাবে, নাহলে হচ্ছে বি রেজিস্টারে যাবে, কিছু একটা হবে, এরকম করে কাজগুলা, এই স্টেপগুলো। ডায়াগ্রামটা কি স্যার দেওয়া থাকবে না? না, ডায়াগ্রামটা দেওয়া থাকবে না অ্যাকচুয়ালি, মানে আমি দিতে চাচ্ছিলাম কিন্তু যেটা আপনাদের ডায়াগ্রামগুলো দিয়ে দিলে কোশ্চেন হচ্ছে আবার অনেক বড়, 3 পেজ হয়ে যায়, আর কোশ্চেন বড় হলে আবার সব স্টুডেন্টরা কমপ্লেন করে অনেক বড় কোশ্চেন হচ্ছে। যদিও আপনাদের হেল্প করার জন্য ডায়াগ্রাম দিতে চাচ্ছিলাম, বাট ওগুলোর কারণে আরো ঝামেলা হয়ে পড়ে। স্যার আলাদা একটা পেজে দিয়ে দিয়েন স্যার। স্যার ডায়াগ্রামটা দিয়ে বেটার হইতো স্যার। স্যার দিয়েন স্যার, তাহলে ডায়াগ্রামটা স্যার মনে রাখাটা একটু কঠিন। জি স্যার, ডায়াগ্রাম দিলে ভালো হতো। দিলে ভালো হতো, বাট এখন তো কোশ্চেন বানানো হয়ে গেছে অলরেডি, তো ডায়াগ্রামটা একটু আলাদা কষ্ট করে মনে রাখতে হবে, এটা কিছু করার নেই। একটু সিকোয়েন্সটা একটা পেজ প্রিন্ট করে দেওয়া যায় না স্যার? না অ্যাকচুয়ালি স্যার কোশ্চেন দেওয়ার পরে প্রিন্ট করে দেওয়া যায় আলাদা করে। এখন মানে সেকশন তো খালি আমার না, সবাইকে দিতে হবে। সমস্যা নাই স্যার, সবাইকে আপনি এনকারেজ করতে পারেন। স্যার এক্সামের সময় প্রজেক্টর দিয়ে দিন স্যার। তিনটা সেকশনই স্যার আপনার। জি স্যার, মেজরিটি স্টুডেন্ট তো স্যার আপনি স্যার দিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার, আপনারা তাহলে একটু কষ্ট করে মনে রাখেন, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। আচ্ছা ওকে, এটা গেল। তাহলে এই জায়গায় হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল, এটাতেও হচ্ছে ম্যাক্সিমামের প্রবলেম হয়েছে, এটাও একটু ডিসকাস করে দিই। এই জায়গায় আবার একটা ভ্যারিয়েশন বলা হচ্ছে যে এই জায়গায় আমি একটা কমপ্লিটলি নতুন ইনস্ট্রাকশন বানাচ্ছি। কি নাম দিলাম? এটার নাম দেওয়া হচ্ছে এলডিবি আউট। এবং এই ইনস্ট্রাকশনের কাজটা কি? এই ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটা মেমোরির কন্টেন্টকে আমি কোথায় রাখবো, নর্মালি কোথায় রাখতাম, যে লোড ইনস্ট্রাকশন যেটা ছিল আমরা এলডিএ, ওটার মধ্যে কি করতাম, মেমোরি থেকে নিয়ে অ্যাকুমুলেটর লোড করতাম ভ্যালুটাকে অ্যাকুমুলেটরে। আর এই জায়গায় বলা হচ্ছে আমি মেমোরি থেকে নিয়ে এটা রাখবো হচ্ছে বি রেজিস্টারের মধ্যে, এবং রেখে কি করতে হবে, আবার ওইটার ভ্যালুটা আউটপুটে মানে বাইনারি ডিসপ্লেতে দেখাতে হবে। এই কাজটা করা হবে এই একটা ইনস্ট্রাকশন যদি লিখি তাহলে। এবং এটার জন্য আমার কন্ট্রোলার সিকোয়েন্সে কি কি ভ্যালু হতে পারে, তো এটা যদি একটু ডিসকাস করি। এটা হচ্ছে আপনাদের থেকে একজন সলভ করতে পেরেছে, অনেক ভালো করেছে। তো এই জায়গায় কি করা হবে, আমি একটু ডায়াগ্রামটা যদি আসি, T1 T2 T3 তো গেল, এটা তো সবার জন্য কমন, পড়ানোর সময় বলেছিলাম। এবার ধরেন হচ্ছে T4 সাইকেলে আমার T3 সাইকেলে আমি কি করলাম, ইনস্ট্রাকশন রেজিস্টার এই জায়গায় হচ্ছে আমার ওই অপকোড মানে এসে ইনস্ট্রাকশনের যে 8 বিট ওইটা চলে গেল। 8 বিটের প্রথম 4 বিট তো হচ্ছে অপকোড, এটা পাঠাতে হবে কন্ট্রোলার সিকোয়েন্সের কাছে, আর পরের 4 বিট কন্টেন্ট করে হচ্ছে আরেকটা মেমোরি অ্যাড্রেস। তাহলে T4 সাইকেলে আমার কি করা উচিত, এখন মেমোরি অ্যাক্সেস করা উচিত না? জি স্যার। মেমোরি অ্যাক্সেস কি ডিরেক্ট করা যায়? নো স্যার, ইনপুট এন্ড এমএআর থেকে। হ্যাঁ, তাহলে T4 সাইকেলে কি এই কাজটাই করা উচিত না, যে জায়গা থেকে 4 বিট আমি পাঠাবো ইনপুট এন্ড এমএআর এর মধ্যে? এটা বাদে কি আমি কোনো মেমোরি ভ্যালু নিতে পারবো, র্যামের ভ্যালু? নো স্যার। আচ্ছা, এই জন্য T4 সাইকেলে জাস্ট এই কাজটাই, এই জায়গায় নতুন কিছু নাই, এই কাজটা। এবং এটার জন্য কোন কোন বিটে চেঞ্জ করা উচিত এই জায়গা থেকে যদি ভ্যালু বাড়ে? স্যার এনাবেল পিন মানে স্যার ইআই বারটা আর স্যার এলএম বারটা, এই দুইটা পিনে চেঞ্জ করতে হবে, আর তখন কন্ট্রোলার সিকোয়েন্স এটা জেনারেট হবে। তো এটাই আর কি উনি সলিউশনে হচ্ছে। স্যার এখানে একটা স্যার কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ওই এটাতে স্যার
স্যার এইখানে স্যার এই যে ইনপুট বা এমএআর এখানে 4 বিট যাচ্ছে, বাট র‍্যামে 2টা 4 বিটের আসতেছে আরো কেন স্যার? আমি মানে বুঝি এটা না। এটা পড়ানোর সময় বলেছিলাম। এটা একটু বলতে পারেন ডায়াগ্রামের ভুল আরকি। এই 2টা এরোর মাধ্যমে 4 বিটই বুঝাচ্ছে যে 4 বিটই যাচ্ছে। এই জায়গায় আপনারা মনে করবেন না যে 8 বিট যাচ্ছে, 4 বিটই যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা এরো দেওয়া উচিত ছিল, বাট ডায়াগ্রামে বলতে পারেন একটু ভুল আছে বা মিস্টেকের জন্য এরকম। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে স্যার র‍্যাম থেকে যখন 8 বিট যাচ্ছে, এই 8 বিটটা মানে কি মানে প্রথম 4 বিট অপ কোড, পরের 4 বিট ভ্যালু এরকম কিছু নাকি? মানে আমি এখন এই 8 বিটটা কি? হ্যাঁ, এটা আমি বলি। এটা যদি বলি, এই জায়গায় ধরেন আমি যখন এই প্রথম ইনস্ট্রাকশনটা র‍্যামের এই স্লটটাকে অ্যাক্সেস করতেছি, এই স্লটে কি আমার একটা ইনস্ট্রাকশন থাকে না? প্রথম স্লটে জি স্যার। ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশনে কি প্রথম 4 বিট অপ কোড আর পরের 4 বিট একটা ভ্যালু না? হ্যাঁ। কিন্তু আবার যখন ধরেন আমি এই স্লটটাকে অ্যাক্সেস করব, এই স্লটে এই জায়গায় কি অপ কোড আর ভ্যালু আলাদা আছে নাকি টোটালটা একটা ডেটা? স্যার টোটালটা একটা ডেটা, তাও আবার ডেসিমেলে দেওয়া স্যার। হেক্সাডেসিমেল হেক্সাডেসিমাল মানে বাইনারিতেই থাকে তো অ্যাকচুয়ালি। হ্যালো। হ্যাঁ, মানে হেক্সাডেসিমাল না তো, এটা তো বাইনারিতেই থাকবে না? এইটা এই জি স্যার, বাইনারি স্যার। হ্যাঁ বাইনারিতে, বাট ডেসিমেলের বাইনারি করা, ডেসিমেলকে হেক্সাডেসিমেলে করে তারপরে তার বাইনারি করা না। হ্যাঁ, ওইটাই আর কি। মানে আচ্ছা, এটা জন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম তখন স্যার, মানে কিভাবে কি হইছে বুঝতেছিলাম না। হ্যাঁ, ওইটা আর কি একটু বলি এভাবে জিনিসটা, যে আপনি যখন কোনো র‍্যাম থেকে এই র‍্যামের মধ্যে কি আমি ইনস্ট্রাকশন আর ডেটা দুইটা জিনিসই রাখি না? হ্যাঁ। যখন কোনো একটা ডেটা নিব তখন এটা 8 বিট কমপ্লিটলি ডেটা। আর যখন কোনো একটা ইনস্ট্রাকশন নিব, ইনস্ট্রাকশনের জন্য প্রথম 4 বিট হচ্ছে অপকোড, পরের 4 বিট হচ্ছে একটা র‍্যামের অ্যাড্রেস। এটা জি স্যার। ওকে, আচ্ছা। তো এবার আসি সলিউশনে। হ্যাঁ, আর কিছু আপনার? তো স্যার র‍্যাম থেকে যখন ওইটা বাসে ছিল, ওটা তাহলে কি ছিল? এই মানে T4 সাইকেলে যেটা করলো? স্যার র‍্যাম থেকে যখন স্যার বাসে যাচ্ছিল, আচ্ছা আমার কথা বলেন। আচ্ছা আমার কথা কি মানে শোনা যাচ্ছে বা আমি কি মানে শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার র‍্যাম থেকে যখন এই যে 8টা বিট যাচ্ছে, এই এখন হ্যাঁ 8টা বিট যখন যাচ্ছে তখন এটা কি তাহলে? এটা হচ্ছে অপকোড প্লাস হচ্ছে ভ্যালু এরকম কিছু? আচ্ছা, এটা হচ্ছে যে যেটা বললাম যে ধরেন হচ্ছে আমি এখন প্রথম ইনস্ট্রাকশনটা যখন নিব, যে এই জায়গায় আসি। আচ্ছা, এই যে T1 সাইকেলে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে, হ্যাঁ T1 সাইকেলে হচ্ছে প্রথম ইনস্ট্রাকশনটা আমি নিলাম, নিয়ে ইনপুট এন্ড এমএআর এ পাঠালাম। তো প্রথম ইনস্ট্রাকশনের জন্য যে আমার এই র‍্যাম থেকে যে 8 বিট যাবে, এটা ইনস্ট্রাকশন না, যে প্রথমবার যাচ্ছে এটা একটা ইনস্ট্রাকশন মিন করছে না? জি স্যার। তাহলে এটার 4 বিট অপকোড আর 4 বিট হচ্ছে একটা র‍্যামের অ্যাড্রেস। বাট এরপরে যখন এই যে T4 সাইকেলে যেটা আসলো, এখন কি আমি একটা ইনস্ট্রাকশনের জন্য র‍্যামকে অ্যাক্সেস করছি না একটা ডেটার জন্য? একটা ডেটার জন্য। তাহলে এখন যে 8 বিট যাবে, এই 8 বিট কমপ্লিটলি ডেটা, এটা কোনো ইনস্ট্রাকশন না, এটা কমপ্লিটলি ডেটা। বুঝতে পারছেন যিনি কোশ্চেন করেছিলেন? হ্যালো স্যার, আপনার কথা মানে আমি জানি না, আমার মনে অনেকক্ষণ মানে বেঁধে আসতেছে আর কি। মাঝখানে কি বলছেন বুঝছি স্যার, আমি ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা আমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, গুড। আচ্ছা, আমার নেটে মনে হয় অনেক ঝামেলা করতেছে এজন্য। ওকে, আচ্ছা আমার কথা যদি কেটে যায় বা মানে কোনো জায়গায় বুঝতে না পারেন, সমস্যা নেই, আবার হচ্ছে জিজ্ঞাসা করবেন, আমি আবার বলবো। তাহলে T4 সাইকেলের জায়গায় দেখেন ওই জায়গায় যা ছিল সেম ভ্যালুটা এই জায়গায় আসলো, কারণ একই কাজ করতেছি। বাট T5 এ আমার কাজটা এখন কি হওয়া উচিত? আমি ভ্যালুটা র‍্যাম থেকে নিয়ে কোথায় রাখবো T5 এ? স্যার আউটপুটে দেখাই দেব না স্যার সরাসরি? না, আউটপুটে দেখাবো। স্যার পিনের কোশ্চেন, স্যার পিনের কাজটা স্যার মানে ভুলে গেছি কোশ্চেনটা। কোশ্চেনটা ভুলে গেছি স্যার। এই যে কোশ্চেন হচ্ছে এটা, লোড দ্য মেমোরি অ্যাড্রেস। জি স্যার, বি রেজিস্টার রাখবো স্যার, বি রেজিস্টার রাখবো। হ্যাঁ, তাহলে কাজটা কি করা উচিত আমার T5 এ? র‍্যাম থেকে ভ্যালু নিয়ে কই রাখবো? বি রেজিস্টারে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, স্যার আপনার কথাটা একটু মানে কেটে গেছিল আবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো যেটা বলতেছিলাম, এখন আমার কাজ কি হবে? র‍্যাম থেকে ভ্যালু নিয়ে রাখা হবে বি রেজিস্টারে না? জি স্যার। তাহলে এটার জন্য আবার কোন কোন পিনকে ইউজ করতে হবে? স্যার সিই বার আর এলএম বার। এলবি অ্যাকচুয়ালি এটা। স্যার এলবি বার মানে ছোট তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় এই কাজটাই করা হচ্ছে
জাস্ট সিই ছিল হচ্ছে যে এই পিনটা এটা, আর এলবি হচ্ছে আমাদের এইটা, এই হাইলাইট করা যেটা, এই দুটা হচ্ছে বার ছিল, এই জন্য এদেরকে 0 দেওয়া হলো। আর বাকি সবগুলা পিনকে তখন আমি কি করব, বাকি সব পিনগুলোকে ডিঅ্যাক্টিভ রাখবো। তাহলে কি প্রথম দুইটা দিতে হবে 0, তারপরটা দিতে হবে 1, এটা দিলাম হচ্ছে অ্যাক্টিভ করার জন্য 0, এই তিনটা হচ্ছে 1, এই জায়গায় 0, এই দুইটা হচ্ছে 0, এই জায়গায় 0, আর এলোতে 1। একটু তাড়াতাড়ি বললাম, বাট মানে এটা যদি একটু বুঝে করেন তাহলে দেখবেন এক্স্যাক্টলি এই জিনিসটাই আসতেছে। বাকি পিনগুলোকে ডিঅ্যাক্টিভেট রাখলাম, খালি শুধুমাত্র সিই আর এলবি এই দুটাকে অ্যাক্টিভ করলাম, এই দুই জায়গায় হচ্ছে 0 দিচ্ছি, বাকিগুলা সব ডিঅ্যাক্টিভেট রাখার জন্য যত দিতে হয় ওই ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে স্যার আপনি কি স্যার কন্ট্রোলার সিকোয়েন্সারের যে সিকোয়েন্সটা আছে ওইটাও কি চেঞ্জ করতে পারেন প্রশ্নে? হ্যাঁ, সিকোয়েন্সটাও চেঞ্জ করা যায়। বাট তাহলে তো এটা জানতে হবে যে স্যার কোনটা কোন যেমন এলও ধরলে যে আউটপুটের লোড, এটা আমার মনে রাখতে হবে, তাই তো? মনে মানে এটা তো অ্যাকচুয়ালি নাম ওইভাবেই আসছে না, যে এল ফর হচ্ছে লোড আর ও ফর আউটপুট, মানে মনে রাখার তো কিছু না, এটা নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। জি স্যার, মানে একটা আছে যে স্যার সিকোয়েন্সটা মনে রাখলে হলো যে জাস্ট 12টা কিভাবে কোনটার পর কোনটা আসছে। আরেকটা হচ্ছে স্যার মানে নাম সহ মনে রাখা, যদি সিকোয়েন্স চেঞ্জ করেন তাহলে তো নাম সহ মনে রাখতে হবে। হ্যাঁ, মানে আপনি যে নামটা জাস্ট নামটা মনে রাখবেন, আমি হচ্ছে কোশ্চেনে এই সিকোয়েন্সটা হচ্ছে আমি দিয়ে দিব, আপনার জাস্ট নামটা মনে রাখতে হবে। নামটা মনে রাখা না, নামটা বুঝে নেবেন। সিপি নামটা বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি, সিপি হচ্ছে আপনার প্রোগ্রাম কাউন্টারের জন্য অ্যাকচুয়ালি। ওকে, এটা গেল। আর T5 এ আমি হচ্ছে ভ্যালুটা বি রেজিস্টারে পাঠিয়ে দিলাম। নেক্সট কাজ কি হওয়া উচিত আমার, লাস্ট কাজটা? আচ্ছা, আমার কথা কি আবার কেটে গেছে? জি স্যার, হালকা একটু কেটে গেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম আমার এখন লাস্ট কাজটা কি হওয়া উচিত? শোনা যাচ্ছে না, স্যার আবার কেটে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়ান, আমি স্যার আই থিংক একবার স্যার মানে বের হয়ে আবার ঢুকলে ভালো হতো মেবি। আচ্ছা, আমি একটু মোবাইল ডাটার সাথে কানেক্ট করে দেখি। জি স্যার। ওকে, এবার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো লাস্ট কাজটা কি হওয়া উচিত? আমি হচ্ছে কারেন্টলি ভ্যালুটা বি রেজিস্টারে রেখেছি, এবার কাজটা কি হওয়া উচিত আমার? স্যার ডিসপ্লেতে শো করা ভ্যালুটা, ডিসপ্লেতে শো করা। এখন একটা জিনিস দেখেন, আমার এই জায়গায় বি রেজিস্টারে যদি কোনো ভ্যালু যায়, এটা কি অটোমেটিক অ্যাড্রেস সাবট্রাক্টরের মধ্যে চলে যাবে না? এটা এইদিকে পাঠানোর জন্য আর কোনো বিট কি আমি ইউজ করতাম? নো স্যার। তাহলে অলরেডি যদি এটা অ্যাড্রেস সাবট্রাক্টরে চলে যায়, এখন কি এই জায়গা থেকে আমি ভ্যালুটা নিয়ে আউটপুট রেজিস্টারে পাঠালে আমার কাজ হবে না? জি স্যার। তাহলে এটাই আর কি। এখন ধরেন আমি এই কাজটা করতে চাই, অ্যাডার সাবট্রাক্ট থেকে একটা ভ্যালু নিয়ে ভ্যালুটা আউটপুট রেজিস্টারে পাঠাবো, তার জন্য কোন কোন পিনে চেঞ্জ করা উচিত? স্যার ইউ পিন আর L0 বার, মানে এলও বার, এই দুইটা পিনেই। তাহলে এই জায়গায় দেখেন এই কাজটাই করা হয়েছে, আর কিছু না। এই যে ইউ পিন, এটাই হচ্ছে 1 দেওয়া হলো, আর এলও বারে হচ্ছে লোড করার জন্য 0 দেওয়া হলো। এই দুইটাই চেঞ্জ, বাকি সবগুলা পিনকে ডিঅ্যাক্টিভেট রাখা হয়েছে। ফাইনালি এই ভ্যালুটা জেনারেট হলো। ঠিক আছে, তো এই আর কি এই কোশ্চেনটা। এটা নিয়ে বোঝার মধ্যে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন বা কিছু আছে? সলিউশনটা এখন বুঝতে পেরেছেন? ওকে, এটাই আর কি। তাহলে আবার আমি কোশ্চেন প্যাটার্নে চলে যাই। তাহলে এই এসএপি থেকে কি কি টাইপের কোশ্চেন আসবে বুঝতে পারছেন মোটামুটি। একটা হচ্ছে আপনাদের এরকম জিনিসের অ্যাসেম্বলি কোড, এটা থেকে কনভার্ট করে মেশিন কোড, অ্যাকুমুলেটরের ভ্যালু কি হতে পারে, এটা কন্ট্রোলার সিকোয়েন্স থেকে আমি তো একটা দেখালাম, এবং এটার থেকে আরও আবার কয়েক টাইপের ভ্যারিয়েশন হতে পারে, যে অলরেডি একজন বললেন কন্ট্রোলার সিকোয়েন্সের ভ্যালু হচ্ছে আমি উল্টাপাল্টা করে দিতে পারি, অ্যাক্টিভ হাইগুলোকে অ্যাক্টিভ লো দিতে পারি, এরকম করে আমি হচ্ছে যে কোনো অপারেশন আপনাকে বলতে পারি, এবং আপনার ওইটা করেসপন্ডিং কন্ট্রোলার সিকোয়েন্সটা জেনারেট করতে হবে। এই এরপর আসি। স্যার হ্যাঁ বলেন। জি স্যার, আপনি আমার অনেক একটা কোশ্চেন ছিল CT4 এর 2 নম্বরটা, ওইটা যদি একটু ডিসকাস করতেন, যদি এটা হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কোশ্চেন প্যাটার্নটা শেষ করে দেন হচ্ছে ওইটা নিয়ে ডিসকাস করবো না। জি স্যার। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সট হচ্ছে আপনার আরেকটা সেটে কোশ্চেনে কি কি থাকবে, আরেকটা সেটে থাকবে হচ্ছে আপনাদের টাইমিং ডায়াগ্রাম, পাইপলাইনিং, আর ধরেন হচ্ছে পেজিং থেকে কোশ্চেন। তো টাইমিং ডায়াগ্রাম থেকে কি কি কোশ্চেন আসতে পারে ওটা অলরেডি আপনারা দেখেছেন।
মনে রাখবেন যে টাইমিং ডায়াগ্রামটা কিন্তু মুখস্থ করবেন না, মুখস্থ করলে লাভ নাই। কোন জায়গায় কেন কি চেঞ্জ করতেছি, কোন সাইকেলে কি কাজ করা হয়, এগুলা বুঝার ট্রাই করবেন, মুখস্থ করে কিন্তু লাভ হবে না। আর স্যার টাইমিং ডায়াগ্রামটা স্যার আমাদের অফলাইনে ক্লাসে ছিল স্যার, আপনার কি কোনো সেকশন আছে যেখানে টাইমিং ডায়াগ্রামটা অনলাইনে হয়েছিল? তো ওইটা যদি আমি হচ্ছে আচ্ছা আমি দেখাই দিই যারা আছেন না, যদিও আপনারা প্রত্যেকটা সেকশনেরই দেখবেন, যদি একদম প্রথমে দেখেন এই জায়গায় একটা লিঙ্ক দেওয়া আছে, এই জায়গায় হচ্ছে সবগুলা অনলাইন ক্লাসের লিঙ্ক আছে। আপনি যদি এই লিঙ্কে যান, এই জায়গায় হচ্ছে আমার 3টা সেকশনে যত অনলাইন ক্লাস হয়েছে সবগুলার ভিডিও আপলোড করা আছে, এবং প্রত্যেকটা ভিডিও অ্যাকচুয়ালি ঢুকছে না কেন, প্রত্যেকটা ভিডিও হচ্ছে টপিকের নাম সহ বলা আছে। তো আপনাদের যাদের লাগবে তারা হচ্ছে এখানে গিয়ে দেখতে পারেন। যেরকম এই যে এই সেকশন বি সেকশনে হচ্ছে বাস টাইমিংটা আমি অনলাইন ক্লাসে নিয়েছিলাম, তো এই জায়গা থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, তো গেল টাইমিং ডায়াগ্রাম, পরে পাইপলাইনিং এর কোশ্চেন, আর হচ্ছে পেজিং থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা পার্টে আবার তাহলে কি কি বাকি থাকলো আমাদের সিলেবাসে বাকি রইলো হচ্ছে জাস্ট আপনার একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের পার্ট, একটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটালের পার্ট, আর কমিউনিকেশন প্রোটোকল। মাইক্রো কন্ট্রোলারের পার্ট থেকে কি কি কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে এরকম সিনারিও বেসড কোশ্চেন, যে সিনারিও দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে জায়গায় মাইক্রোপ্রসেসর ইউজ করা বেটার না মাইক্রো কন্ট্রোলার, নাকি হচ্ছে আরডুইনো, নাকি হচ্ছে রাসবেরি পাই, কোনটা বেটার, এই টাইপের কোশ্চেন হতে পারে। এরপরে ডিফারেন্স আরডুইনো, রাসবেরি পাই, তারপরে হচ্ছে মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, রিক্স, সিস্ক, তারপরে আপনার আর কি ছিল, হার্ভার্ড আর্কিটেকচার আর ভন নিউম্যান আর্কিটেকচার, এগুলো বিভিন্ন ডিফারেন্স রিলেটেড কোশ্চেন, এরকম কোশ্চেন হতে পারে। অ্যানালগ টু ডিজিটালে হচ্ছে আমি পুরো স্লাইডে পড়িয়েছি আপনাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন কিভাবে করতে হয়, এটা রিলেটেড ম্যাথ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের জন্য ম্যাথ, আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের ম্যাথ, ডিউটি সাইকেলের ম্যাথ, এই টাইপের জিনিসগুলো এখান থেকে আসতে পারে। আর কমিউনিকেশন প্রোটোকলের হচ্ছে অলরেডি আপনারা বিভিন্ন ডায়াগ্রাম সিটিতে দেখেছেন, ওরকম ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্সটা বেশি। আর লাস্ট অফ অল থাকলো হচ্ছে না, লাস্ট কিছু থাকলো না, এটাই আর কি কমিউনিকেশন প্রোটোকল থেকে এই টাইপের কোশ্চেনগুলো। ওকে, তাহলে আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে মোটামুটি আপনাদের আইডিয়া হয়েছে। স্যার ওই যে থিওরিটিক্যাল যে সাজেশন দিয়েছিল, মানে ওগুলা পড়লে এই রিলেটেড থিওরিটিক্যাল কভার হবে না? হ্যাঁ মানে এখানে হ্যাঁ, এটা হচ্ছে গতবারও বলেছিলাম আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক অ্যাকচুয়ালি খুবই কম, তো খুবই কম মার্কের জন্য যে অনেক কিছু পড়বে না তো নেসেসারি নাই। আপনার হচ্ছে আমি হচ্ছে অ্যারাউন্ড 15টা মনে হয় কোশ্চেন দিয়েছিলাম, মেবি একটু দাঁড়ান, কই আছে, আচ্ছা এই যে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য একটা সাজেশন আছে, তো ওই জায়গায় মনে হয় আচ্ছা 15টা কোশ্চেন নিয়ে এইগুলা পড়লে আপনাদের থিওরিটিক্যাল মার্কটা কভার হয়ে যাবে। থিওরিটিক্যাল মার্ক খুবই কম অ্যাকচুয়ালি ক্যারি করতেছে, আর বাকি জিনিসগুলো হচ্ছে আপনাদের ওরকম ম্যাথমেটিক্যাল টাইপ বা বুঝে এক্সপ্লেন করতে হবে এই টাইপের কোশ্চেন, ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন, এগুলা অলরেডি আপনার মোটামুটি সাজেশনে বলাই আছে যে কি টাইপের কোশ্চেন হতে পারে। তো এগুলা হচ্ছে ভালো ফলো করবেন, আর ক্লাস লেকচার অলরেডি আপনাদের ভিডিও আছে ওগুলো দেখবেন, এবং আপনাদের সিটি অ্যাসাইনমেন্ট এই জিনিসগুলো হচ্ছে ভালো মতো সলভ করবেন, তাহলে আশা করি আপনার পরীক্ষায় ভালো করতে পারবেন। বাট আগে থেকে একটা বলে রাখি যে আপনাদের কোশ্চেন কিন্তু মিডের তুলনায় হার্ড, তো ভালো মতো প্রিপারেশন নেন, বন্ধও পাচ্ছেন আপনাদের। তো 24 তারিখের যদি আপনাদের কারো পরীক্ষা ছিল 24 তারিখে, না স্যার ওটা তো মেবি স্যার 29 তারিখে দিয়ে দিয়েছেন। 24 তারিখে পরীক্ষা তাহলে 29 তারিখে পিছিয়ে গেছে, তো যাদের 24 তারিখে পরীক্ষা ছিল তারাও হচ্ছে ভালোই টাইম পাচ্ছেন, 24-25 পর্যন্ত বন্ধই আছে আপনাদের, ভালো মতো প্রিপারেশন নেন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। স্যার একটা কোশ্চেন করব? বলেন স্যার। সাপোজ স্যার ফাইনালের পর আপনার একটা স্টুডেন্টের টোটাল মার্ক 88 আসছে, আপনি ওটাকে কিভাবে দেখবেন? আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি গতবারও যেটা করছি যে আপনাদের 1-2 মার্কের জন্য যাদের গ্রেড ছুটে যায়, যে কোনো গ্রেড, জাস্ট 88 না, ধরেন হচ্ছে কেউ 84 পেয়েছে, বা ধরেন হচ্ছে আপনাদের তো 82 তো গ্রেড চেঞ্জ, হ্যাঁ, তাহলে 80 পেয়েছে, এরকম 1-2 মার্কের জন্য যাদের গ্রেড ছুটে যাচ্ছে ওগুলো আমি গ্রেস দিয়ে দিই, ওইটা হচ্ছে সমস্যা নেই। বাট 2 মার্কের থেকে বেশি হচ্ছে কেউ রিকোয়েস্ট করবেন না বা বলবেন না, ওটা আমি নেই না, অ্যাকচুয়ালি 2 এর বেশি হচ্ছে দেওয়া পসিবল না। ওকে স্যার। আর স্যার
বলেন। জি স্যার, সিটি4 এর স্যার কোশ্চেন নাম্বার 2টা একটু স্যার হ্যাঁ হ্যাঁ যদি করতেন স্যার। যাচ্ছি। মানে ওটা কোথা থেকে আসছে এটাও স্যার জানি না স্যার। আচ্ছা স্যার, আমাদের কি যে ফাইনালে কোশ্চেন গুলো দিয়েছেন ওই প্যাটার্নের মানে ওই কোশ্চেন গুলো সলভ করলে কি প্রায় কাছাকাছি রিলেটেড কোশ্চেন পাবো আমরা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সলভ করলে আপনার কাছাকাছি রিলেটেড কোশ্চেন পাবেন বা আপনার একটা আইডিয়া হয়ে যাবে হচ্ছে কি রকম কোশ্চেন। না, ওর থেকেও স্যার হার্ড কোশ্চেন হয়েছে আর কি স্যার, যেমন বলতেছেন স্যার একটু কি কি হবে কোশ্চেন? না, ওর চেয়ে হার্ড না অ্যাকচুয়ালি, বাট এমনই কনসেপ্ট আর কি বলতে পারেন। হ্যাঁ, মানে আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার কোশ্চেন বলতে মানে ওরকম কঠিন না, বাট আপনাদের মিডের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য হার্ড হতে পারে। ওকে, তো হ্যাঁ, বেশি হার্ড হইছে কি? বেশি হার্ড হচ্ছে কথাটা তো এই প্রথমে যেটা বললাম, জিনিসটা তো রিলেটিভ। যদি আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, যেভাবে প্রিপারেশন নিতে বললাম ওইভাবে প্রিপারেশন নেন, তাহলে আপনার কাছে কোশ্চেন হার্ড মনে হবে না। বাট যদি আপনার প্রিপারেশন খারাপ থাকে তাহলে অবশ্যই হার্ড মনে হবে। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে কার কোশ্চেন ছিল? স্যার আমার স্যার, মানে এটা স্যার কোথা থেকে কোশ্চেনটা করা হয়েছে? হচ্ছে যে আপনাদের কমিউনিকেশন প্রোটোকল, আমি তো এই জিনিসটা আপনাদের কয়েকবার ক্লাসে পড়িয়েছি, একটু দেখাই। কমিউনিকেশন প্রোটোকল স্যার এটা কি থিওরি টাইপের না লজিক টাইপের কোশ্চেন? এটা তো এই যে আপনাদের ক্লাসে এবং আপনাদের হচ্ছে সাজেশনই বলেছি, কমিউনিকেশন প্রোটোকল থেকে ডায়াগ্রাম টাইপের কোশ্চেন হবে। এই ক্লাসে দেখিয়েছিলাম, এই দুইটা কোশ্চেন হচ্ছে ক্লাসে সলভও করে দিয়েছিলাম আমি, যে মাস্টার আর স্লেভের মধ্যে কমিউনিকেশন হচ্ছে I2C দিয়ে তখন কিভাবে ভ্যালুগুলা পাঠাবে, এই জিনিসটা যেটা হচ্ছে দুইটা এক্সাম্পল ক্লাসে করিয়েছিলাম আমি। তো তারপর স্টিল হচ্ছে যেটা আপনার কোশ্চেন এসেছে, আমি এটা একবার একটু এক্সপ্লেন করি। জি স্যার। ওকে, আচ্ছা দেখেন কি বলা হচ্ছে, আমার মাস্টার হচ্ছে 5 বাইট ডেটা হচ্ছে রিসিভ করবে। কি বলা ছিল, মাইক্রো MICRO, এই জিনিসটা হচ্ছে সে রিসিভ করবে কার থেকে? স্লেভ থেকে, এবং স্লেভের ইন্ডেক্স হচ্ছে ABH I2C তে। তাহলে এই জায়গায় দেখেন I2C প্রোটোকল অনুযায়ী সবার ফার্স্টে কি পাঠাতে হয়? একটা স্টার্ট বিট পাঠাতে হয়। জি স্যার। আচ্ছা, স্টার্ট আসলো। আচ্ছা, আমি সলিউশনটা দেখে আপনাদের বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সিটি সলভ, ওকে, সিটি4। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় দেখেন তাহলে মাস্টার থেকে স্টার্ট আসলো, তারপরে হচ্ছে স্লেভের অ্যাড্রেস দিতে হবে, এবং অ্যাড্রেস কত বিটে দিতে হবে? স্যার 10 বিটের। হ্যাঁ, এই যে 10 বিটে দিতে হবে, কোশ্চেনে বলাই আছে। তাহলে কি করবেন, এই যে 10 বিট অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা বলা ছিল হচ্ছে AB, এটা অ্যাকচুয়ালি 8 বিট, এর করেসপন্ডিং বিট হলো 1010 আর বি হচ্ছে 1011। 10 বিট বানানোর জন্য কি করলাম, আগে জাস্ট দুইটা জিরো দিয়ে দিছি। এই 10 বিটের অ্যাড্রেস দিলাম। আর মাস্টার যদি রিসিভ করে, এটা মাস্টারের কোন টাইপের অপারেশন? রিড অপারেশন। রিড অপারেশন বিট দিতে হয় হচ্ছে 1, এই জন্য হচ্ছে এই 1টা দিলাম। এটুকু হয়ে গেলে তারপরে স্লেভ হচ্ছে আমার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, আর তারপরে আমি ডেটা পাঠানো শুরু করব। কিভাবে পাঠাবো, এই যে ক্যাপিটাল M দেখেন, ক্যাপিটাল M এর করেসপন্ডিং ASCII ভ্যালু হচ্ছে 77। এটাকে হচ্ছে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। বাইনারিতে কনভার্ট করলে 7 বিটের একটা নাম্বার আসে, যে এটা এতটুকু আর কি। আপনি যদি এতটুকু লিখেন তাহলেও ঠিক আছে, বাট নর্মালি ডেটাগুলো পাঠানো হয় 8 বিট করে, এই জন্য এক্সট্রা আমি একটা 0 লিখেছি। কেউ যদি জাস্ট 7 বিটও লিখেন তাতেও সমস্যা নেই। M পাঠালো, তারপরে মাস্টার একটা অ্যাকনোলেজমেন্ট দিবে, তারপরে স্মল I পাঠালো একটা অ্যাকনোলেজমেন্ট, এই জিনিসগুলো দিল হইলো। আর লাস্টে একদম ও যখন পাঠাবে তখন মাস্টার অ্যাকনোলেজমেন্ট না দিয়ে লাস্টে পাঠাবে একটা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট, এটা বোঝানোর জন্য যে যতটুকু তার রিসিভ করা বা প্রসেসিং করার দরকার ছিল ততটুকু হয়ে গেছে, আর না যত না পাঠায়, আর এরপরে হচ্ছে কমিউনিকেশনটা স্টপ করে দিবে। এই বুঝতে পেরেছেন যিনি কোশ্চেন করেছিলেন? জি স্যার, মানে মূলত এইভাবেই আর কি, মানে ডাটা পাঠাবে আর অ্যাকনোলেজমেন্ট দিবে, এইরকম একটা ইয়ে হবে আর কি, ডায়াগ্রাম হবে। রাইট, মানে এটা হচ্ছে এই স্লাইডে আছে, কমপ্লিটলি সিস্টেমটা বলা আছে, আর আমার অনলাইন ভিডিও আছে, আপনি হচ্ছে এই জায়গায় দেখে নিতে পারেন, তাহলে হয়তো জিনিসটা একটু মনে পড়বে হয়তো, যদি ক্লাসটা মিস করে থাকেন। ওকে স্যার। আচ্ছা স্যার, অনলাইন ভিডিওটা কোনটা স্যার একটু বলবেন কাইন্ডলি? এই যে একটু দেখি, জায়গায় এই যে কমিউনিকেশন প্রোটোকল, এটার মধ্যে থাকার কথা। ও আচ্ছা 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 স্যার, ওই যে স্যার ম্যাথ স্যার কোন জায়গা থেকে সবচেয়ে বেশি আসবে স্যার? ম্যাথ তো বলতে গেলে হচ্ছে এই টপিকগুলো অলরেডি হচ্ছে যেগুলো বলা আছে এই জায়গা থেকে। বেশি কমের তো অ্যাকচুয়ালি কিছু নাই, এগুলো সবগুলাই প্র্যাকটিস করবেন তাহলে হবে।
স্যার ম্যাথ কি স্যার খুব বেশি পেঁচানো হবে, লাইক মানে টাইমের মধ্যে? না, টাইমের মধ্যে মানে জিনিসটা হচ্ছে আপনাদের মিডের কোশ্চেনও যদি দেখেন বা ফাইনালের কোশ্চেন, মাইক্রো প্রসেসরে কিন্তু আমি বারবার বলছি আপনাদের বেশি কিন্তু লেখার কিছু নাই। ম্যাথগুলোও যে করবেন 2-3 লাইনে কিন্তু ম্যাথগুলো অনেকটা হয়ে যায়। তো আপনাদের লেখার জন্য কিন্তু টাইম অনেক, বাট চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে, ওইটার পিছনে টাইম দিতে হবে। বাকি আপনাদের যে লিখে শেষ করতে পারছেন না এই জিনিসটা হবে না। আপনি যদি পারেন তাহলে পরীক্ষা কিন্তু 1 ঘন্টার মধ্যেই শেষ করা পসিবল। মাইক্রো কোশ্চেন হচ্ছে এরকমই, আপনি যদি জিনিসটা বুঝেন এবং পারেন তাহলে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষা শেষ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার এমনি বললেন যে থিওরিতে হচ্ছে হলো মার্ক কম, স্যার কত মার্ক থিওরিতে আমাদের, মানে ম্যাথ বাদে? ম্যাথ বাদে মানে ম্যাথ বা এই অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেনগুলো বাদে মার্ক হচ্ছে বলতে পারেন যে 3-4 মার্কের মতো ম্যাক্সিমাম হতে পারে এরকম। 3-4 মার্ক? তাইলে স্যার ওই সাজেশন ওগুলা পড়লেই হয়ে যাবে তাই তো? ওগুলা পড়লে হয়ে যাবে যেগুলা দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে স্যার এমনি স্যার গতবার মিডের আগে যে আপনি একটা টাইম দিছেন এবার দিবেন না? হ্যাঁ দিব, আমি হচ্ছে একটা টাইম স্লট দিয়ে সব জায়গায় হচ্ছে 3টা সেকশনে লিংক দিয়ে দিব না, যাদের প্রবলেম তারা এসে ডিসকাস করতে পারেন। বাট এটাও বলে রাখি, গতবার আমার যেটা মিডের খাতা দেখে মনে হচ্ছে যে ওই লাস্ট ক্লাসের কারণে অনেকে আবার অনেক কিছু গুলায় ফেলছে। তো যারা মনে করেন যে লাস্ট ক্লাসে এরকম এত ডিসকাশন হইলে আপনাদের প্রবলেম হতে পারে, তারা হচ্ছে কিন্তু মানে ওইটাকে মানে জয়েন করেন না বা ওইটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েন না, নিজের প্রিপারেশনের দিকে বেশি গুরুত্ব দিবেন। স্যার যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম থাকে, দেখা যায় পরীক্ষার আগের দিন ওই জয়েন হইলে অনেকের প্রবলেম মানে অনেক, আমরা 3টা সেকশন একসাথে হইলে অনেক মেম্বার হয়ে যায়, তো ওখানে অনেক বেশি ওয়েট করতে হয়। তো যদি কোনো টপিকে স্যার প্রবলেম থাকে একটু কি টাইম দেওয়া যাবে? মানে ওই স্যার লাস্টের দিকে না, আমি মানে লাস্ট আপনার যদি দিনটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম আর কি। করে কারো কোনো কনফিউশন বা কনফিউশন থাকে আপনি হচ্ছে আমাকে মেইল দিতে পারেন। যদি আমার মনে হয় যে এটা মেইলে জাস্ট বলা পসিবল না, আপনাকে হচ্ছে একটু মানে কোন একটা অনলাইন সেশনে এসে বললে সুবিধা হয়, তাহলে এটা আমি অ্যারেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। বাট লাস্ট দিনে যদি চান তাহলে হচ্ছে তো সবাইকে একটা টাইম দিচ্ছি, তো ওই দিনে আবার আলাদাভাবে প্রত্যেককে যদি টাইম দিতে, লাস্ট দিনটা আসলে চাচ্ছিলাম না, লাস্ট দিনটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, ওই দিন আসলে বেশি ঝামেলা হয়ে যায়। হ্যাঁ আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনার প্রবলেম থাকলে আপনি একটা মেইল পাঠান, আমি হচ্ছে ওই অনুযায়ী আপনাকে একটা টাইম স্লট দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আমি যদি মেইলে আপনাকে হচ্ছে হলো কোশ্চেন আর অ্যানসার স্ক্রিপ্ট পাঠাই, আপনি কি চেক করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আমাদের লাস্ট এই কাউন্সিলিংটা 24 তারিখে নিয়ে মানে বেটার হয়, যেহেতু আমাদের বন্ধ আছে 24 তারিখ। 24 তারিখে সবার জন্য কি এটা মানে 24 তারিখে নিয়ে তাহলে কিন্তু আর 25 তারিখে টাইম দিব না? জি স্যার 24 তারিখে দেন। ওকে তাহলে 24 তারিখে একটা টাইম স্লট দিয়ে দিব না। ওকে স্যার আই2সির ক্ষেত্রে মানে কি একটা মাস্টারের জন্য মাল্টিপল স্লেভ থাকতে পারে এরকম? একটা মাস্টারের জন্য মাল্টিপল স্লেভ বলতে মানে কথাটা বুঝিনি একটু। মানে ওই যে আইটিসিতে আমরা দেখেছিলাম যে একটা মাস্টার আর একটা স্লেভ থাকে সাধারণত, যে ওখানে কি স্লেভ আরো বেশি থাকতে পারে? হ্যাঁ স্লেভ তো অনেকগুলো থাকতে পারে, বাট কমিউনিকেশন একটা স্লেভের সাথেই হবে। এট এ টাইম একটা মাস্টারের সাথে একটা স্লেভের কমিউনিকেশন হবে, একাধিক স্লেভের কমিউনিকেশন হবে না। আপনি মনে হয় কোন একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে কোশ্চেনটা করতেছেন তাই কি, নাকি এমনি করলেন? জি স্যার প্রিভিয়াস একটা কোশ্চেন দেখেছিলাম। বুঝতে পারছি, কিন্তু ওই জায়গায় কোশ্চেনটা যদি ঠিক মতো পড়েন, আচ্ছা এটা একটা জিনিস আপনাদের এই কথাটাও বারবার বলি, মিডের ক্ষেত্রে অনেকের মার্ক চলে গেছে কারণ ঠিক মতো কোশ্চেন পড়েননি। ফাইনালে কিন্তু এই ভুলটা করবেন না, কোশ্চেনটা ভালো মতো পড়বেন তারপরে অ্যান্সার করবেন। আচ্ছা এই জায়গায় দেখেন, এইটা দেখে হয়তো আপনি কোশ্চেন করতেছেন যে এখানে একাধিক স্লেভের কথা বলা হচ্ছে, কিন্তু একাধিক স্লেভের কথা বলা হলেও একটু লাস্টের লাইনটা যদি পড়েন, এই জায়গায় কি একাধিক স্লেভের কথা বলা হয়েছে? না স্যার জাস্ট একটা স্লেভ থেকে। স্যার আমাদের লাস্ট ইয়ারের মানে একটু ডিউটি সাইকেলের যে ম্যাথটা এটা একটু ডিসকাস করে দিলে মানে ভালো হয়। লাস্ট ইয়ারের ডিউটি সাইকেলের ম্যাথটা একটু দেখি কোশ্চেনটা কি ছিল। আচ্ছা তো এই জায়গায় দেখেন কি বলা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার বোর্ডে ডিএসসির জন্য কত বিট ইউজ করে? 12 বিট। আচ্ছা
তো যেভাবে সিস্টেমটা দেখেছিলাম 12 বিট হলে ফার্স্টে আপনি বের করবেন 12 বিট দিয়ে কতগুলো লেভেল জেনারেট করা যাবে? স্যার 2 টু দি পাওয়ার 12। ওকে, তাহলে রেঞ্জটা কত হবে? তাহলে স্যার 0 থেকে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 হবে স্যার। হ্যাঁ, আচ্ছা 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1 মনে হয় 4095 মনে হয়, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে 4095। আর এই জায়গায় পরে কি বলা হলো ডিউরিং দ্য অ্যানালগ কনভার্সন ইফ ইউ হ্যাভ, আচ্ছা তো 4095 যদি হয় তাহলে তার জন্য করসপন্ডিং ডিউটি সাইকেল কত হবে? স্যার তাহলে তো মনে হয় মানে 1023 যেটা ওইটাকে ডিভাইড করতে হবে মানে ওই 4095 দিয়ে, তাহলে তো 50% নাকি কত পার্সেন্ট ওটা পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, একটু দাঁড়ান, মানে জিনিসটা হচ্ছে এটা আমি একটু লিখি। আপনার এই যে 4095 ম্যাপ করবে কতর সাথে? ম্যাপ করতেছে হচ্ছে 100% ডিউটি সাইকেলের সাথে। তাহলে আপনার বের করতে হবে এটাই, যে এটা যদি 100% ডিউটি সাইকেল হয় একের জন্য অ্যাকচুয়ালি কত আর 1023 এর জন্য কত। 1023 এর জন্য কত হবে? 1023 ইন্টু 100% ডিভাইডেড বাই হচ্ছে আমার 4095, এটা আর কি। তো এটা ক্যালকুলেট করে বলতে পারবেন কত আসে? কেউ বলতে পারবেন? কারো কাছে ক্যালকুলেটর আছে? স্যার 24.98। 24.98, তার মানে অলমোস্ট 25% না? জি স্যার। আচ্ছা, অলমোস্ট 25% হলে আপনার ডিউটি সাইকেলের ছবিটা কিরকম হবে? আমি একটু যাই, যদি এটা কোথায় জানো, অ্যানালগ ডিজিটাল, এই যে দেখেন আপনার 25 ডিউটি সাইকেল হলে ছবিটা এরকম হবে, যে অল্প একটু সময় 1, বেশি সময় হচ্ছে 0, তারপর আবার অল্প একটু সময় 1, বেশি সময় 0, এরকম। এই জায়গায় আবার একটু চেঞ্জ হবে, একটু কি চেঞ্জ হবে বলতে পারেন এই কোশ্চেন অনুযায়ী? জি স্যার 0 to 12। হ্যাঁ হ্যাঁ 0 টু 12 হবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, কই ছিল কোশ্চেনটা? এতগুলো ট্যাব ওপেন করলে লস্ট হয়ে যায়, কোথায় কোন সেকশন থেকে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে দেখেন ম্যাক্সিমাম ভোল্টেজ বলা হলো 12, তাহলে এই জায়গায় এই যে 5 এর জায়গায় হবে 12, এটাই আর কি, আর কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, নেক্সট আর কারো কোনো কোশ্চেন? স্যার এইটার রেকর্ডিংটা স্যার ওয়েবএম ফরম্যাটে দিয়েন না স্যার, এমকেবি তে হ্যাঁ, দিয়েন। এটা অন্য, এখন আপনাদের লাস্ট ভিডিওগুলো হচ্ছে আমি অন্য একটা রেকর্ডার দিয়ে করেছিলাম, একজন হচ্ছে আমাকে মেল দিয়েছিল, তাকে থ্যাংক ইউ। তো যেটা ওবিএস দিয়ে করলেও সব ভালো মতো হয় স্যার। হ্যাঁ, আমি হচ্ছে এটা আপনার পরেগুলো যে ফরম্যাটে দিয়েছিলাম ওইটাই দিব, ওয়েবএম এ না। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? না হলে হচ্ছে সেশনটা শেষ করে দিব। আচ্ছা, মোস্ট প্রবাবলি নেই। তো সবাই হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করেন, প্রিপারেশন নেন ভালো মতো, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফাইনাল পরীক্ষাও ভালো হবে। স্যার একটু ফ্লেক্সিবল ভাবে দেখেন স্যার প্লিজ। আচ্ছা, পরীক্ষা দেন আগে ভালো মতো, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।